ওকে, তো আজকে আমরা ডিসিএফ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড দেখবো। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড দু টাইপে হয়, একটা তো আমরা নেট প্রেজেন্ট নেট ভ্যালু আর একটা রিয়েল ইন্টারনাল ভ্যালু। তো আজকে আমরা দেখবো হলো গিয়ে নেট প্রেজেন্ট ভ্যালুটা। তো অনেকগুলো জিনিস আছে এখানে, মানে ইটস এ মিক্স অফ ডিফারেন্ট স্টেপস টু কাম আউট। আচ্ছা, আমরা আজকে প্রথম আমরা একটা কোম্পানির এভারেজ ক্যাশ ফ্লো ফর কারেন্ট পিরিয়ড, তার মানে আমি যদি বিগত 8 থেকে 10 বছরের ক্যাশ ফ্লো দেখি, দেখার পরে আমি যদি সেটার এভারেজ নয় নেই, আমি বুঝতে পারবো যে আমার মানে অ্যাকচুয়ালি এখন ফ্রি একটা কোম্পানির কাছে আছে। ফ্রি ক্যাশ ফ্লো ওই টাকাটা যখন তখন তারা ইচ্ছা করলে ওই টাকাটা ইউজ করতে পারে। Clear? It is not the net worth. It is the free cash flow. The amount which is you can say surplus, or you can say it's completely after everything. Okay, so let's start. So say for example, now we are planning to buy Relaxo. আমরা প্ল্যান করছি রিল্যাক্সোটা কিনা। সরি ফর ইন্টারাপ্ট, তোমার সাউন্ড মাঝখানে কমে যায় মাঝখানে বেড়ে যায় এরকম হচ্ছে। কি বলছো গো, আমি তো পুরো ইয়েতে আছি এখন। হ্যাঁ এখন ঠিক আছে না? এমনি সাউন্ড ঠিকই আসছে, মাঝখানে অনেক ইন্টেন্সিটিটা কমে যায়। আমাকে স্টপ করবে। আর অ্যাকচুয়ালি কি হয়, সবাই মিউটে থাকো, একদম সবাই মিউটে যাও, আর যখন যার কথা বলতে হবে মানে ইয়ে বলবে। আর আমাকে কি করবে, সবাই ভিডিওতে এসে না থামস আপ দেখাবে, আমি যখন বলবো বুঝেছো নাকি থামস আপ দেখাবে, কারণ এটা একটু ক্রিটিক্যাল, কিন্তু এতটা ইজি না, স্টেপস গুলো তুমি ভুলে যাবে। ওকে, আচ্ছা, তো ভিডিওতে আসো, নাহলে আমি বুঝবো না তোমরা অ্যাকচুয়ালি বুঝছো না, অন্ধকারে ইয়ে করছো। আচ্ছা, তো প্রথম দেখো, আমার দরকার একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বের করা। এখন আমি যেমন রিল্যাক্সো একটা কোম্পানির নাম শুনছি, আমাকে সবাই বলছে রিল্যাক্সো কোম্পানিটাকে পয়সা লাগাও। এখন রিল্যাক্সো কোম্পানিকে তো অ্যানালাইজ করার জন্য দেখো, ডিসিএফ মেথড ইজ নট only the process, right? There are so many other processes. ডিসিএফ মেথড ইজ ওয়ান অফ দ্য প্রসেস, যেখানে আমরা আজকের দিনে বসে আগামী 10 বছর অন্তত কোম্পানিটা কিভাবে বিহেভ করতে পারে, বিগত লাস্ট 10 বছরের বিহেভিয়ার দেখে আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, আমার এজাম্পশন ক্লোজ টু কারেকশনও হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু শুধু এটার উপরে ডিপেন্ড করেই যে আমরা স্টক কিনবো তা নয়, তার সঙ্গে আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। বাট এই ফ্যাক্টরটা আমাদেরকে অনেকটা আইডিয়া দেয় যে স্টকটা আমাদের কেনার জন্য পজিশনে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের তো এই ডেটা গুলো লাগবে। প্রথম হলো এই এভারেজ ক্যাশ ফ্লোটাকে আমরা ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে বের করব। ফ্রি ক্যাশ ফ্লো বের করার একটু দেখো ফর্মুলাটা কি, অপারেটিং অ্যাক্টিভিটিস মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো আমি কি লিখলাম, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মানে আমার যত ধরনের অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, মানে আমি মানে অপারেশন থেকে আর কি যতটা ক্যাশ কামালাম সেটার ইয়ার অন ইয়ার ক্যালকুলেশন। মানে আমি তো নিশ্চয়ই বিজনেস করছি, রাইট? সেই বিজনেসের অপারেশন থেকে তো আমি কিছু না কিছু কামাবো, রাইট? সেটা। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে সেই অপারেশন থেকে যখন আমি ক্যাশ ফ্লোটা আনবো, আনার পর আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কতটা ইনভেস্ট করব। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো গিয়ে আমার ক্যাপেক্স। ক্যাপেক্স বলতে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওই জিনিসটাকে বলে যে তুমি কোম্পানির জন্য নতুন কোনো পুরনো অ্যাসেটটাকে বাড়াচ্ছ, ইয়া তো নতুন কোনো ইকুইপমেন্ট নিচ্ছ যেটা তোমাকে অ্যাসেটের ফর্মে নেবে, মানে দিস ইজ এন অ্যাসেট ফর ইউ। ইয়া তো বিল্ডিং বানাচ্ছ, ইয়া তো লিজ নিচ্ছ, ইয়া তো মানে তুমি একটা মেশিনারি কিনছো, all these things will come capital expenditure। দেখবে প্রায় সময় নিউজে দেখবে যে অমুক কোম্পানিটা, যেমন আমরা সেদিন দেখলাম L&T has announced 300 crore of capex capital expenditure। তার মানে তারা 300 কোটি টাকা ইনভেস্ট করবে কোনো একটা নতুন কোনো কিছু করতে, হয় তো পুরোনো অ্যাসেটটাকে মডিফাই করতে বা নতুন কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার নিতে, রাইট? তো এই প্রথম কিভাবে এটা বের করে এই কনসেপ্টটা সবার জন্য ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? আচ্ছা, এই ভাষাটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি তো? ইয়েস ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তো এখন আমি কি করব দেখো, আমি প্রথম চলে যাই, একটা ওয়েবসাইট বের করলাম আমি আজকে। সেই ওয়েবসাইটটা হলো গিয়ে স্ক্রিনার। আজকে না, আমার আগের থেকেই ছিল। এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি খুব ভালো ওয়েবসাইট।
হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তো আমি লিখবো রিল্যাক্সো। কি লিখবো? রিল্যাক্সো লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমার কি কি দরকার অ্যাকচুয়ালি? আমার কি দরকার এখানে কি দেখাতো, আমার কি দরকার? আমার এক্সেল এর বুকটা কই? এই তো, হ্যাঁ। কি দরকার আমার? ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দরকার। এখন এই পেজটার মধ্যে আমি কোথাও ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখছি নাকি? আমি তো দেখছি না। আচ্ছা, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা পাবো কোথায়? আমরা পাবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। কোথায় পাবো? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তো আমি কি করলাম? আমি সোজা নিচে চলে আসলাম, একদম কোথায় আসলাম? আমি ক্যাশ ফ্লোতে আসলাম। আচ্ছা, ক্যাশ ফ্লোতে আসার পরে ক্যাশ ফ্লোতে আমি আসলাম কিনা দেখো, প্রথম যে তুমি এটা দেখছো এই অ্যামাউন্ট গুলোই তোমার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন এটাকে একজনে ফটো উঠাও, আমি যখন ওই পেজে যাব আমাকে বলতে থাকবে, আমি লিখতে থাকবো। আমরা পুরো 10 বছরের নেব, হ্যাঁ। তারপরে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব 5 ইয়ার্স দিয়ে, বাট নেব 10 ইয়ার্স। ক্লিয়ার? নিয়েছো? আমাকে বলতে পারবে, না হলে বারবার ট্যাপ করতে হবে আমার। দেখি, লেট মি সি ইফ আই ক্যান অ্যাকচুয়ালি কপি ইট। দেখছি তো। Wait, let me see if I can copy paste it. Yes. I have done it. Okay. Now let me see, have I done it in a correct format? From, yeah, 21 to this one. Okay, fine. So, cash from operating activities eventually fluctuate করছিল, but কিছু বিগত কিছুদিন ধরে ওরা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা ফরম্যাট পেইন্ট করে দিই না? আচ্ছা, তারপরে আমার কি আছে নেক্সট? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি আবার এখানে যাচ্ছি, গিয়ে এখন দেখো ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমি কোত্থেকে পাবো? দেখো, ক্যাপিটাল এক্সপেন্স মানে কি বলতো? ফিক্সড অ্যাসেট পারচেজড। এই যে এটা ফিক্সড অ্যাসেট পারচেজ, এই জিনিসটা, এই পুরো এটা, Fixed. হ্যাঁ, ফিক্সড অ্যাসেট পারচেজ। Capital expenditure or fixed assets purchase. সেটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর কি। Fixed assets purchased. আচ্ছা, তার মানে ওরা কিন্তু নিজের অ্যাসেট প্রতি বছর, দেখো প্রথম আমি এই যে ক্যালকুলেশন তো পড়ে, প্রথম আমি দেখলাম, এটাকে আমি বলি রিল্যাক্সো নাম দিয়ে দিই, রাইট? আচ্ছা, দেখো রিল্যাক্সো কিন্তু তুমি যদি 2012 থেকে দেখো, 2012 থেকে ওর ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়ছে কিন্তু, মানে বিয়ে ওরা কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে ওদের। দেখো কেন বলো তো এটা মাইনাস? কারণ আমার তো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস করতে হবে এটাকে, তাই তো? তো ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু ওর মোটামুটি বেড়ে যাচ্ছে। তার মানে ও প্রতি বছর ওরাতে একটা ফ্রি ক্যাশ ফ্লোটা, মানে এক্সট্রা টাকাগুলো ওরাতে বেড়ে যাচ্ছে ইন কম্পেয়ার টু, মানে ও কিন্তু চট করে 2018-19 এ কমে গেছিল। এখন তুমি 2018-19 এর রিল্যাক্সোর শেয়ার প্রাইস দেখো, তাহলে তুমি দেখবে অনেকটা হয়তো অনেকটা কম ছিল। চট করে দেখো একটা হিউজ ডিপ ছিল, এখন আবার 2019-2020 থেকে বেড়েছে। আচ্ছা, তারপরে এখন আমি তো বের করে নিলাম না ফ্রি ক্যাশ ফ্লো, কারেক্ট? এখন নেক্সট আমার আইডেন্টিফাই দি গ্রোথ রেট। এখন আইডেন্টিফাই দি গ্রোথ রেট যখন আমি বলি, তখন গ্রোথ রেট দেখো বেসিক্যালি গ্রোথ রেট কি কি গ্রোথ রেট এটার মধ্যে আমরা কনসিডার করব আগে দেখে নিই। এখন আমি উপরে যাই, ঠিক আছে? প্রথম আমি, Hello, sir. হ্যাঁ বলো বলো Sir. বলো মিল, ইয়া টেল মি। Sir, what is free cash flow actually? আচ্ছা, হোয়াট ইজ ফ্রি ক্যাশ ফ্লো? Yes, sir. Free cash flow is the amount which is available with you for any kind of emergency, for anything. This free cash flow is not reserve and surplus. Free cash flow is something after everything you have in your, like excess amount বা কিছু। not even net cash flow. Net cash flow is different, free cash flow is different. Free cash flow is something যে অ্যামাউন্টটা কখনো ধরারই দরকার নেই,
This is a separate amount. Okay. Clear? It's a completely separate amount. এটা আমার Okay, ব্যাংক okay. হয়তো পড়ে আছে। This is lying in my bank. Okay? Free cash flow. Okay. Here, so this is improving for it. Okay. Okay. Now, my first step, free cash flow, I got it, right? Now, from this, I'll be calculating the estimated future cash flow value. How to calculate that, I will find it. I'll tell you. But before this step, I have a next step, which is called identify growth rate. Now, how do you identify growth rate? See, let's see what is the 10 years growth rate. What is the 5 years growth rate? Sales growth for 5 years, 7.18%, right? Wait, array. What is the sales growth rate? Why it has not come? मुझे लगता है ज्यादा वो ले लिया। Okay, it is still showing 5 years only. I don't know, there might be some issues. Okay. Assume that the last 5 years, the growth rate of this company was 7.18%. Clear? Correct. So let's assume that the growth rate which it will be growing is of 7%. Next 10 years, it will be growing at an average of, you can say, let's take two growth rate. Okay, let's take one growth rate of, okay, let's take one growth of 10%, one growth of 5%. মানে depending upon the last 7 years, মানে last 7 years এর growth, আমি last 5 years এর growth দেখলাম on an average 7% আছে, right? তো ওটার উপরে আমরা ইয়ে করছি যে আগামী আরো next 5 years এই কোম্পানিটা যেভাবে ফ্রি ক্যাশ ফ্লো আছে, এই কোম্পানিটা হয়তো আরেকটু উপরে যেতে পারে, মানে তাদের সেলসটা আরেকটু বাড়তে পারে। তো আমরা অ্যাজিউম করলাম যে ওদের সেলসটা 10% হবে নেক্সট 5 ইয়ার্স, আর তারপরের 5 ইয়ার্স 5%। দেখো এই যে গ্রোথটা, এটা তুমি একটা অ্যাজাম্পশন বলছো, তুমি জানো না কত গ্রোথ হবে। বেসড অন প্রিভিয়াস পারফরম্যান্স তুমি দুটো ইয়ে দিলে, একটা 10 ইয়ার্স ফর নেক্সট 5 ইয়ার্স আর একটা 5 ইয়ার্স ফর নেক্সট 5 ইয়ার্স। মিনস 10 ইয়ার্স এর মধ্যে দুটো 5 ইয়ার্স হয় কিনা। তো আমি ভাবছি প্রথম 5 ইয়ার্স এটা বাড়বে 10% রেটে, তার নেক্সট 5 ইয়ার্স এটা বাড়বে 5% রেটে। এম আই ক্লিয়ার? মানে এখন থেকে আরো, এখন ধরো 7% এভারেজ আছে, আরো 10% বাড়বে নাকি? লাইক আমি অ্যাজিউম 7 to 10 হবে, 5 ইয়ার্স 10% করে বাড়বে, বাট আরো আগান্ত 5 ইয়ার্স 10 আরো 5% করে বাড়বে। কারণ আমি তো লং টার্ম ইনভেস্টর, রাইট? আমি তো ওর ভিউটা দেখবো। আমি হতে পারে যে আমার স্টকের থেকে আমি 2 বছরে বেরিয়ে যাব, বাট আমার তো জানতে হবে আমি যে বিজনেসে পয়সা লাগাচ্ছি তার ক্ষমতা আছে কিনা আগামী 10 বছর বিজনেস করার। কারেক্ট? আমার তো এটা বুঝতে হবে। তো আমি এই দুটো অ্যাজাম্পশন নিলাম। আচ্ছা, তারপরে এই যে আমাদের থার্ড ইয়েটা কি, এস্টিমেটেড ফিউচার ক্যাশ ফ্লো ভ্যালু। আমরা ফিউচার ক্যাশ ফ্লো ভ্যালুটা কিভাবে এস্টিমেট করেছি দেখো তো, ফর্মুলাটা কি দেখো। আমি কি নিয়েছি, 1 2 3 4 5 পাঁচটা ফ্রি ক্যাশ ফ্লোর এভারেজ নিয়েছি, নিয়ে ডিভাইড করেছি 5 দিয়ে। অন এন এভারেজ ক্যাশ ফ্লো আমার কত আসছে, 151.80। আমার এভারেজ ক্যাশ ফ্লো বর্তমানে কারেন্ট এভারেজ ক্যাশ ফ্লো কত আছে, 151.80। এটা লাইক লাস্ট 5টা অ্যাড করে 5 দিয়ে ডিভাইড করে দিয়েছো, এভারেজটা বের করেছো। কারেক্ট। এই দেখো আমি কারসারটা এখানে রাখলাম, তোমরা দেখো
এ দেখো H6 প্লাস I6 প্লাস J6 প্লাস K6 প্লাস L6, এই দেখো এইগুলো, এই যে এই পাঁচটা, এই যে H থেকে আরম্ভ হয়েছে 90 45 31 203 390। যদি আমি 5 বছরের এভারেজ নেই, আমি বর্তমানে কারেন্ট আমার এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো কত আছে 151। What's the total free? How to find out the average free cash flow? Free cash flow কিভাবে বের করে? Operating activities minus capital expenditure, you get your free cash flow. Then on that, how do you do the average? You calculate the last 5 years average and divide it by 5. অনেক লোকেরা 3 বছরে করে, বাট আমি একটু কনজারভেটিভ যাব, আমি ভালো দামে নিতে চাই। Am I clear? আমি ভালো দামে নিতে চাই, তো আমি ফ্রি ক্যাশ ফ্লোটারে 5 বছরের জন্য নিয়ে নিয়েছি। আমি 5 বছরের এভারেজ করে আমার কত হয়েছে 151। আচ্ছা, এখন ভাবো আমার গ্রোথ রেটটা কত, আমি বলছি 10% করে, রাইট? 10% করে নেক্সট 5 ইয়ার্স, আর 5% করে আচ্ছা। এখন আমার এই ফর্মুলা গুলোর মধ্যেও তো চেঞ্জ করতে হবে। দেখো ওইটার ফর্মুলা দেখো কিভাবে আমি গ্রোথ রেটটা অ্যাজিউম করেছি। ফর্মুলাটা দেখো, D11 মানে 10%, D11 মানে এটা দেখো 10%টা কিভাবে 1 প্লাস, এই যে আমার যে ফ্রি ক্যাশ ফ্লোটা কিভাবে বেরোলো দেখো, এই যে 10 ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু 10। 0 ইন্টু 10 মানে কি? এটা ফর্মুলা, কিন্তু এটা কি ফর্মুলা? দেখো উপরে দেখছো তো তোমরা ফর্মুলাকে আমি এডিট করছি। Yes. This is my formula. Please note down this formula. See how I am going. D. D means actually what is D here? Please understand this one. The future cash flow formula. Future cash flow formula. Now 0.05. Don't write 0.5. 0.5 will become, oh, it has become 00. One plus 0.05. No? 10%, 5% এসে গেলাম না আমি, তারপরে 0.05। বিষয়টা এটা বুঝতে পারছি না আমি, ফিউচার ক্যাশ ফ্লো রেজে ফর্মুলাতে 256 244 এটা কিভাবে আসলো? বলছি আমি বলছি। আচ্ছা আমি বলছি, তাহলে আমি কারেক্ট করে নিই। আচ্ছা, ফর্মুলাটা কি দেখা যাচ্ছে না নাকি বোঝা যাচ্ছে না, কোনটা? বুঝতে পারছি না, মানে এটা মানে কি? আচ্ছা আমি আবার বলছি। প্রথমত ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে বের করে এটা তো দেখেছেন, হ্যাঁ ঠিক আছে? ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে বের করে, অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি মাইনাস করলাম, হ্যাঁ এটা তো বুঝে গেছেন। আচ্ছা, তারপরে মানে এভারেজ বের করেছি আমি, হ্যাঁ গ্রোথ রেটটা দেখলাম, বুঝলাম। না এভারেজটা কিভাবে বের করেছি, Divided by 5. Total add করে। এভারেজটা ডিভাইডেড সবগুলো ইয়েকে প্লাস ফ্রি ক্যাশ ফ্লো অফ 5 ইয়ার্স ডিভাইডেড বাই 5। ডিভাইডেড বাই 5, ঠিক আছে? এখন এইটার উপরে ভিত্তি করে আমার নেক্সট গ্রোথ রেটটা অ্যাজিউম করতে হবে না, যে বিগত 7 বছর ধরে ওটা 7% অন এন এভারেজ সেলস গ্রোথ দিচ্ছে, রাইট? তো ওর বিগত 5 বছরে 7% দেখে আমি অ্যাজিউম করছি আগামী নেক্সট 5 বছর ও 10% দেবে, বেসড অন হিজ পারফরম্যান্স। আচ্ছা, মানে প্রত্যেক বছর 7% করে বাড়ছিল। হ্যাঁ 7% করে অন এন এভারেজ, হয়তো কোনো বছর ও 10% দিয়েছে, কোনো বছর 15%, এভারেজ 7%। 7% দিচ্ছে। যত এভারেজে 7% দিচ্ছে, আমরা একটু কনজারভেটিভ নিলাম। আমরা কি করলাম, আমরা ভাবলাম আগামী নেক্সট 5 বছর ওর মধ্যে ক্ষমতা আছে 10% করে দেওয়ার, তারপরে 5 বছর ক্ষমতা আছে 5% করে দেওয়ার।
হুম, ঠিক আছে? আচ্ছা, হুম। এই যে গ্রোথ রেটটা যে অ্যাজিউম করব আমি ফিউচার ফ্রি ক্যাশ ফ্লো বের করার জন্য, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হলো D11 মানে কিছু না, আমি যে গ্রোথ রেটটা অ্যাজিউম করেছি, হুম, হুম। এই গ্রোথ রেটটাই আমাকে অ্যাজিউম করেছে। এই দেখেন ফ্রি ক্যাশ ফ্লো পাইনি আমি, হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু এইটা, ও দাঁড়া আমি দেখতে পাচ্ছি না। ফ্রি ক্যাশ ফ্লো এখানে নিয়ে যাও করবে। এই হ্যাঁ, যে হ্যাঁ। এই জায়গাটা, এইটা ফ্রি ক্যাশ ফ্লো দেখুন। হ্যাঁ, এটা তো এভারেজটা বের হয়ে ও গেছে। এইচ এই তো আমার এভারেজটার সঙ্গে যখন আমি +10 করে যাব, +10% করে যাব, আমি তো দেখবো না। দেখুন আমার বর্তমানে এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো কত আছে? 151 টাকা 80 পয়সা, হুম, কারেক্ট? তার সঙ্গে নেক্সট বছর আমি কি ভাবছি, এটা আরো 10% বাড়বে। হ্যাঁ, ও 10% অফ। তো 10% অফ 151.80 কি 166? আচ্ছা, ওইটাকে আবার অ্যাড করবেন আপনি। হ্যাঁ, তো প্রতি বছর তো এইভাবে 10% করে বেড়ে যাবে না, ওকে, ওকে। তারপরে 5% করে বেরোবে। এম আই ক্লিয়ার? মানাদা বুঝতে পারতেছো? আচ্ছা, তো বাকি বিষয় দেন। বলো, বলো। আমি বলছিলাম তখন তোমার 166.98, এটা তো তোমার 10% করে বেড়েছে ফ্রম দ্যাট 151.8। কারেক্ট এখন সাপোজ আমি 151 এর সেল পয়েন্টটা ধরে আমি ক্যালকুলেট করলাম, নেক্সটটা যখন ধরবো তখন তো আমি 166.98 এর সেল পয়েন্ট ধরে করবো। আমি 166 ই তো ধরেছি, দেখো D14 হয়ে গেছে। আচ্ছা, আর আগেরটা 166 টা ধরো তো কি দেবে? প্রতি বছর তো তুমি তোমার বাড়ার উপরেই তো ইয়ে ধরবে না, পার্সেন্টেজ ধরবে, মানে আচ্ছা। প্রাইসটা যখন বাড়বে সেটার উপরেই তো তুমি পার্সেন্টেজটা ধরবে। হুম, 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 ক্লিয়ার? হুম, হুম। আই উইল বি গোয়িং। জ্যোতি, শিলা, তোমাদের থেকে কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি জানি না আদৌ তোমরা বুঝছো কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আসি স্যার। ইয়েস স্যার বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা এখন এভারেজ ফ্রি ক্যাশ ফ্লো পেয়ে গেছি, রাইট? তো আমাদের তিনটা স্টেপ আমাদের হয়ে গেল। কটা স্টেপ হয়ে গেল আমার? তিনটা স্টেপ। এখন 4 নম্বর আমার কি ছিল? ক্যালকুলেট দি টার্মিনাল গ্রোথ রেট। কি ছিল 4 নম্বরটা আমার? আমি এখানে লিখে রেখেছি। 4 নম্বরটা ছিল এস্টিমেট টার্মিনাল গ্রোথ রেট এন্ড ক্যালকুলেট দ্য টার্মিনাল ভ্যালু। আচ্ছা, এস্টিমেট টার্মিনাল গ্রোথ রেট মানে আমি বলছি, টার্মিনাল গ্রোথ রেট মানে কি আমি বোঝাচ্ছি। আপনারা কি ভাবছেন 10 বছর পরে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? হয়ে যাবে নাকি বন্ধ কোম্পানিটা 10 বছর পরে? এখন থেকে 10 বছর পরে, মানে আমি এখন আজকে বলছি না, 2031 এর পরে কি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে নাকি? ওইটা তো কিভাবে বলবো? আমি তো অ্যাজিউম করব, আমি যখন একটা হ্যাঁ। কোম্পানি নিচ্ছি, আমি তো অ্যাজিউম করব যে 10 চলবে। বছরে বন্ধ তো হওয়ার চান্সেস কম, এত বড় একটা কোম্পানি। ইয়েস, ইয়েস, ওকে। আমার তো পজিটিভ থাকতে হবে, তারপরে যদি কিছু কোনো কারণে বন্ধ হয়ে যায় তো হলো। দেখুন, যে কোম্পানি বন্ধ হওয়ার হবে না, তার এইভাবে আপনি ফ্রি ক্যাশ ফ্লো পাবেনই না। অন এন এভারেজ ওইটা বহুত নেগেটিভ চলবে। আচ্ছা, লার্সেনের পারবো আমরা ভালো, সব দিকে ভালো ভালো বলেছিলাম, ওদের ফ্রি ক্যাশ ফ্লো হাতে খুব কম থাকে ওদের, সব মানে অন এন এভারেজ অনেকটা নেগেটিভ ছিল। ওর তো আমি গিয়েই বের করতে পারিনি, কারণ আনসার আমাকে নেগেটিভ দিয়ে যাচ্ছিল। ক্লিয়ার? এলএনটি, লার্সেন এন্ড টার্বো। আচ্ছা, এখন টার্মিনাল গ্রোথটার ফর্মুলাটা লিখুন। টার্মিনাল ভ্যালু যে বের করব আমি, টার্মিনাল ভ্যালুটা কিভাবে লিখবো? টার্মিনাল ইয়ার, দেখুন টার্মিনাল ইয়ার, টার্মিনাল ইয়ার এফসিএফ মানে টার্মিনাল ইয়ার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপ্লাই 1 প্লাস টার্মিনাল গ্রোথ রেট তো এটা মানে সিঙ্গেল লাইন টার্মিনাল ভ্যালুর পরে যেটা টার্মিনাল ইয়ার এফসিএফ। সিঙ্গেল লাইন দেখাতে বলছো? আমি ক্লিক করছি, দেখো উপরে দেখো। টার্মিনাল ভ্যালু লিখলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি বলছি পুরো ফর্মুলাটা হয়ে গেছে লেখা। হুম, আচ্ছা,
এখন আমি এখানে হাত রেখেছি, দেখুন তো ফর্মুলাটার মধ্যে না অনেক কিছু আসছে। ফর্মুলাটার মধ্যে D23 প্রথম কোনটা, আমার D23 কোনটা? প্রথম হলো আমার টার্মিনাল ভ্যালুটার মধ্যে যে আমি প্রথম ফর্মুলাটা কি, টার্মিনাল ইয়ার ফ্রি ক্যাশ ফ্লো। টার্মিনাল ইয়ার আমরা কোনটাকে ধরবো? দ্য লাস্ট ইয়ার 2031 টু 2032, 312 টাকা ধরলাম আমরা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ফর্মুলাটা কি বলেছে? 1 প্লাস 0.04। 1 প্লাস 0.04 মানে কি? লাইক আমার একটা কনফিউশন আছে বলো। এখানে, যে দেখুন নিচে যে লেখা আছে ডিসকাউন্ট রেট মাইনাস টার্মিনাল গ্রোথ রেট, হুম টার্মিনাল গ্রোথ রেটের পরে ব্র্যাকেটটা শেষ হয়েছিল, হুম এই ব্র্যাকেটটা কোনখানে স্টার্ট হয়েছিল? টার্মিনাল গ্রোথ রেটের পরে তো ব্র্যাকেট শেষ হয়নি, শুধু টার্মিনাল গ্রোথ রেটটা এখানের মধ্যে ওই যে ডাবল ব্র্যাকেট দেওয়া যায়নি দেখে আমি দিতে পারিনি। ফর্মুলাটা তো ডাবল ব্র্যাকেটের মধ্যে পড়বে, কারণ টার্মিনালটা ওই যে সেকেন্ড ব্র্যাকেটে আসবে। তারপরে তো ওভারঅল এটা 1 প্লাস টার্মিনাল গ্রোথ রেট এটা একটা ব্র্যাকেটের ভিতরে ডিসকাউন্ট রেট মাইনাস টার্মিনাল গ্রোথ রেট। তুমি একবার ওইখানে সেলটার মধ্যে একবার সেল লোকেশনটা বলছো। নাও লেখো 1 প্লাস টার্মিনাল গ্রোথ রেট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট মাইনাস টার্মিনাল গ্রোথ রেট। আমার কথাটা হলো যে লাস্টে যেটা গ্রোথ রেটটা একদম এন্ডিং এ যেটা ব্র্যাকেটটা হয়েছিল, এই ব্র্যাকেটটা স্টার্টিং কই থেকে হয়েছে? এই যে এখান থেকে দেখো, এই দেখো এখান থেকে, মানে এখানে তো ডাবল ব্র্যাকেটে পড়া উচিত। আর এই যে এন্ডিংটা দিচ্ছ না, এটা একটা সাব ব্র্যাকেট, বাট কম্পিউটারের মধ্যে আমি মানে এইটার মধ্যে আমি খুঁজে পাইনি দেখে আমি দেইনি। তো এটা অ্যাকচুয়ালি দেখো ফর্মুলাটা কি, 1 প্লাস টার্মিনাল গ্রোথ রেট, এটা একটা বাকেট, ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে আমি তোমাকে বলি তুমি ডিসকাউন্ট রেট মাইনাস টার্মিনাল গ্রোথ রেট, এই যে ডিসকাউন্টের আগে যদি আমি একটা এটা দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। ওকে বুঝেছি। এখন বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে আমরা নিচে যদি আমরা যদি ব্র্যাকেট না দিই, ও কি ঠিকঠাক ফর্মুলাটা নিবে? তুমি ফর্মুলা এটাই, তুমি ব্র্যাকেট দাও না দাও এইটাই ফর্মুলা। আচ্ছা, না না আমি বলছিলাম আমরা যখন কম্পিউটার আমরা ফাইন্ড করি, যখন আমি সি প্লাস করেছিলাম, হুম তখন এরকম যদি ব্র্যাকেট যদি আমার ব্র্যাকেট এন্ডিং হয়েছে কিন্তু ব্র্যাকেট স্টার্টিং যদি আমরা না দিই তাহলে ফর্মুলা নিত না। তো আমি ওইটা জিজ্ঞেস করছি, লাইক ফর্মুলাটা যদি ব্র্যাকেট স্টার্টিং না দিয়ে এন্ডিং দিয়ে, ও কি ফর্মুলাটা নিবে কিনা না, বা ওইটা ভাবছিলাম। নেবে নেবে, দাঁড়াও এটারে আমরা এখানেও একটা ব্র্যাকেট হওয়া উচিত আমার। হ্যাঁ আচ্ছা, এটা আগে কি ছিল? নিশ্চয়ই এটা এই সরি 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 সরি, ভ্যালুস যে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাবে। এখন 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 ফর্মুলাটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এখন 1 প্লাস 0.04% আমরা কেন নিয়েছি? টার্মিনাল গ্রোথ রেটটা আমরা 0.04 কেন নিয়েছি? টার্মিনাল গ্রোথ রেটটা তুমি ম্যাক্সিমাম 5% নিতে পারবে, তার বেশি নয়। তার মানে তুমি কি বলছো জানো? তুমি এটা বলছো যে আগামী 10 বছরের পরে এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো ইনডেফিনিট টাইমস 4 to 5% রেটে বাড়তে থাকবে। সে বেশি বাড়ুক কম বাড়ুক, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি পরে। বাট আমি এভারেজ বলছি যে আগামী 10 বছরের পরে এর মধ্যে এতটুকু ক্যাপাসিটি আছে যে 4% ইনডেফিনিট টাইমে, মানে আগামী যদি 50 বছরও চলতে হয় ও 4% ইয়েতে বাড়তে থাকতে পারবে মিনিমাম। মিনিমাম, ঠিক আছে? ইয়ার অন ইয়ার 4% করে বাড়তে লাগবে, ইয়ার অন ইয়ার 4% করে বাড়তে থাকবে। ক্লিয়ার? না একটু জল খাই। আচ্ছা, তারপরে ডিসকাউন্ট রেট একটা আছে না ভাই? আরেকটু জল দে তো।
দেখো ডিসকাউন্ট রেট আরেকটা আছে না এখানে, ফর্মুলাটার তারপরে কি টার্মিনাল গ্রোথ রেট তো আমি দিয়ে দিলাম 1 প্লাস টার্মিনাল গ্রোথ রেট, তারপরে কি আছে ডিসকাউন্ট রেট আছে কিনা। আচ্ছা বেসিক্যালি আমরা ডিসকাউন্ট রেটটা কোন ডিসকাউন্ট রেটটা নেই বলতো, ইল্ড যে ইল্ড, আমাদের গভর্নমেন্ট বন্ড ইল্ডটা এখন কত করে চলছে, এখন ধরো আমার গভর্নমেন্ট ইল্ড 0.07 চলছে, আমি এটা 0.07 করে দিতে পারি। কথাটা বুঝেছো? দেখো ডিসকাউন্ট আমি যত কমাবো আমার কিন্তু ভ্যালু এদিক থেকে বাড়তে থাকবে। মানে আমি 7% ডিসকাউন্ট করছি কারণ আমার কর্পোরেট বন্ড বুঝো তো, যে গভর্নমেন্ট 10 ইয়ার্স বন্ডটা আছে অন এন এভারেজ ও 7% দেয়, কন্ট্রাক্টটা ছিল এটা। ঠিক আছে 10 বছরে অন এন এভারেজ আমাকে 7% দিচ্ছে, আমি তার জন্য 0.7 নিলাম। তো এটা ম্যাক্সিমাম ধরো না 8-9% অবধি লোকে নেয়। ক্লিয়ার? তো তুমি এখন দেখো আমি এটা এই ডিসকাউন্টটা কিন্তু আমি গভর্নমেন্ট ইল্ডের থেকে বেশি নিতে পারবো না। এখন যদি কোনো কারণে দেখো আমি এটাকে আবার 9 করে দিই, তুমি দেখো এখানে 10 আছে না, 7 করেছিল 0.7। ধরো আমি 9 করে দিলাম, দেখো কমে গেল। টার্মিনাল ভ্যালুটা সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে আমার এইটার উপরে, মানে আমার এই ফর্মুলাটার উপরে। তার জন্য এই ডিসকাউন্ট রেটটা ম্যাক্সিমাম আমি 9 নেব, কারণ গভর্নমেন্ট ইল্ড 9% এর উপরে দেয় না কিন্তু। আচ্ছা ম্যাক্সিমাম আমি 9% নিব, কিন্তু কত থেকে কত, লাইক 0.04 এর মানে 4% এর উপরে? গভর্নমেন্টের যে বন্ড থাকে, তুমি বন্ড বোঝো তো, হ্যাঁ 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 10 বছরের যে বন্ড, 10 বছরের জন্য তুমি গভর্নমেন্টের কাছে যদি একটা টাকা রাখো ইল্ড হ্যাঁ বছরে, তুমি বন্ডটা যদি 10 বছরের বন্ড যদি কিনো গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড, ও তোমাকে অন এন এভারেজ 7% দিতে পারে, 8% দিতে পারে, 9% দিতে পারে, 9%। 10% দিতে পারে, তার থেকে বেশি নয়। আচ্ছা সো ইট শুড বি লাইক 7 to 10 তো এইখানে তুমি যতটা কম দেবে তোমার ভ্যালুটা তত বাড়বে, বেড়ে যাবে, যত তুমি বেশি দেবে তত কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। এখন আমরা একটা অন এন এভারেজ ধরছি ধরো 7%, বা করোনার টাইম তুমি যদি এটাকে 9, আমরা 7 দিয়ে ধরে দেখি কতটা আমার ইন্ট্রিনসিক ভ্যালু আসে লাস্টে, যদি না হয় আমি এটাকে চেঞ্জ করে দেবো, কারণ সব তো ফর্মুলা বেসড, আমি যে কোনো কিছু এটাকে ভাবে দেখতে পারবো, কারণ যখন আমি ইন্ট্রিনসিক ভ্যালু পাবো না, আমি বুঝে যাব যে কিভাবে এটাকে তারপরে আমার চেঞ্জ করতে হয়। আই ক্যান প্লে উইথ দ্য ডেটা লিটল বিট হিয়ার এন্ড দেয়ার, বুঝেছো? বাকি তুমি স্টকের যেভাবে মুভমেন্ট দেখবে না, সেই মুভমেন্টে তোমার অনেকটা আইডিয়া হয়ে যাবে যে এই স্টকটা কিভাবে কতটা পার্সেন্ট ধরা উচিত ছিল আমার। সো ফার্স্ট লেটস কমপ্লিট ইট। ক্লিয়ার? আচ্ছা এখন অবধি আমি পুরো ক্লিয়ার। এই এক্সেলটা আমি তোমাদেরকে যেভাবে আছে এভাবেই হোয়াটসঅ্যাপে শেয়ার করব, সো দ্যাট তোমরা তোমাদের ডেস্কটপে রেখে তোমরা নিজে এক্সপ্লোর করতে পারো, কারণ এটা নয় যে আজকে ক্লাস নিয়েছো কালকে পারবে না। এক্সেলটা যদি না পাই তাহলে অ্যাকচুয়ালি পারা যাবে না এত বড় চার্ট বানাতে। না এক্সেলটা দেবো, আমি দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে ঠিক আছে, পারা যাবে তাহলে। আচ্ছা তো আমার এখানে এইটা হয়ে গেল। আচ্ছা 5 নম্বর আমার কি ছিল, 5 নম্বর আমার ছিল এখন নেট, এই কোথায় চলে যায় এটা, 5 নম্বর ছিল এখন আমি ডিসকাউন্টেড ভ্যালু, এটা কত ধরেছি আমরা, ও 9 না 7 ধরবো না আমরা, 7 অন এভারেজ 7 ধরে চাই আমাদের গভর্নমেন্ট ইল্ড। আমরা 10 বছরের কর্পোরেট বন্ড দেখতে চাও, এটা যে 10 বছরের কর্পোরেট 6% না 6, এটা কিভাবে দেখতে চাও? দেখো শিখে নাও, এগুলো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। ট্রিপল এটা কি ছিল টেলিংস? মানে মোডিস রেটিং সবচেয়ে বেস্ট মার্কেটে যে বন্ড আছে, আচ্ছা ঠিক আছে? 6.14 10 বছরের বন্ড কত দেখো, অন এন এভারেজ কত 6.16, আমি 7 ধরলাম। ওইটা এভরিডে ভেরি করে, এভরিডে ডিফারেন্সিয়েট করবে, এটাকে আমি 1 বছরে দেখতে পারবো, 100 বছরে দেখতে পারবো। এভারেজে যদি 6.17 বা 16 মতো আছে তাহলে আমরা 7 ধরলে তো 1% ডিফারেন্স আছে অলমোস্ট। এটা কারণ আমি এখানে আমি শুধু 1 মাসের দিচ্ছি না, আমি যদি বিগত 10 বছর দেখি তাহলে হয়তো 7 এসে যাবে। আমি এইটা যে এভারেজটা দেখছি, এটা কিসের এভারেজ দেখো, এটা 1 মাসের দেখাচ্ছে, 1 মাসের কত? 1 বছরও না। এই এভরিডে ডাউনলোড ডাটা যদি এখানে তুমি 1 বছর পরে দেখো তো এটা এভারেজে কি দেখাচ্ছে? আমি দেখি মান্থলি করি, হয়তো বেশি দেখাবে। দেখো 10 বছর দেখতে চাই আমরা, রাইট? সেটা তো হ্যাঁ 10 ইয়ার্স তো দেখো, মানে 21 মানে এখন কত, 11 থেকে ধরবো 11
না 12 to 21 না, হ্যাঁ 11। আচ্ছা আমরা জুনের থেকে জুলাই থেকে ধরি না, হুম জুলাইয়ের 1, আর এইটা করি আমি কত, জুন 30 21, এইটাও জুলাই, জুন 30 10 বছর হয় পুরো অ্যাপ্লাই জুলাই 1 জুলাই, এটা আবার জুন জুন 2021 এসে গেল। ও সেভেন জুলাই দেখি, পুরো 10 বছর, হ্যাঁ হুম হয়ে গেল না? না এটা আবার অগাস্ট চলে গেল। ও দেবে না, স্যার চেঞ্জ হয়ে গেছে স্যার সেকেন্ডটা স্যার। দেবে, দেবে না, ও এত বছরের ডেটা দিচ্ছে না এখানে আমাকে। 5 বছর দেখো 5 বছরের হয়তো দিতে পারে। এখানে 5 বছরের ইয়ার ডিটেইলিং ছিল তার জন্য বলছি। ও এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি আবার? এটা চেঞ্জ হয়ে গেছে, ওটা তোমার 21 হবে জুলাই এইটাও কেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখ? ওইখানে লেখো আবার change লেখো হয়ে যাবে। ওইখানে স্টার্টিং ডেটটা তুমি ডেটটা আগে বোধহয় হ্যাঁ? তুমি আপনি ডেটটা তুমি 1 ইয়ার ট্রাই করেন, ফার্স্টে 1 ইয়ার ট্রাই করেন, তারপর দেখেন যায় কিনা 10 ইয়ার্স। Maybe this one is closed for only 1 year. 1 ইয়ার যায়, আচ্ছা, ওইটা 1 ইয়ার যায়, আমি বলছি 1 ইয়ার যায়, কারণ আমি দেখেছিলাম। এই দেখুন 1 ইয়ার যাবে, আমি বলি 1 ইয়ারটাই ট্রাই করেন। 2020 জুলাই, হ্যাঁ এটা 1 জুলাই ধরলাম, এটাকে আমি জুন 10 জুন 30 21 জুলাই 7। আরে এইটা চেঞ্জ করলে ওইটা কেন চেঞ্জ হয়? জুন 10 দিবে, জুন 30 হবে 21 জুন 30 তখন করলাম তো আমি। না না জুন 30 করো, তোমার জুলাই 1 থেকে জুলাই হলে কি তোমার 1 বছরের উপরে হয়ে যাচ্ছে। আচ্ছা জুন করব না, আচ্ছা ওটা ওটা 2020 জুলাই ধরো, জুলাই 1 তারিখ ধরো, জুলাই 1 তারিখ করলাম। ওটা ধরো 21 এর জুন 30, হুম আচ্ছা এটা ধরবো 21 এর জুন 30, 21 জুন, 30 এই দেখো আবার চেঞ্জ হয়ে গেল। দাঁড়া এটাকে এইভাবে করবো, দাঁড়া। এটাকে ম্যানুয়ালি করা যায় না এখানে সাইডে স্টার্ট ডেট এন্ডিং ডেট? না দিচ্ছে না। না এটা হচ্ছে, তখন আমি বের করেছিলাম। স্যার ওই সাইডে ডেটটা লেখা দেখেন তো, হ্যাঁ কাস্টম ডেটস বাউ সাইডে ডেটটা লেখা। ও কাস্টম ডেটস ম্যানুয়ালি লিখো। শুধু শুধু আরে এ কিভাবে লিখতে লাগবে? 07 স্ল্যাশ 07, এই আমি কথা বললেই উঠে যায়, দেখ। টু 2021 এন্ডিং ডেট। কথা বল না, বললে কাস্টম হচ্ছে না কেন? স্যার নিচে 2011 হয়েছে এটা। দেখো কত 1 বছরের ডেটা 6, তো 5 বছরে 10 বছরে 7 to 8% আছে 10 ইয়ার বন্ড অন এন এভারেজ। এখন 1 বছরের দেখেছে, 10 বছর এখানে সেম ওভাবে দেখো তো, তখন 11 টু তখন 21 ম্যানুয়ালি লিখো, ম্যানুয়ালি দেখো। 2011 to 2000, ও এসে গেল, ওরে বাপরে। দেখো 7.46, Yeah. getting my point? তো এইগুলো তুমি বন্ডের বিষয়ে দেখতে থাকলে মার্কেটের থেকে আইডিয়া হয়ে যাবে, তখন আর তোমার ইয়ে লাগবে না।
আচ্ছা ঠিক আছে, আমরা যখন এখন দেখলামই 7 পয়েন্ট তাহলে তখন আমরা এটাকে 8 করে দিই, 8 করে নিই, এটাকে আমরা 8 করে দিই। মোড়ে করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন 5 নম্বর আমি কি বের করব, নেট প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। এইবার দেখো নেট প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো ফর্মুলাটা কি, দাঁড়াও আরো বড় করে এখানে আমি লিখেছি, নেট প্রেজেন্ট ভ্যালু অফ এত ম্যাথস তো আমারও দেখতে লাগে, নেট প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। আচ্ছা এটা বহুত বিউটিফুল, এটা কিন্তু এটার ফর্মুলাটা দেখো, present value of the future cash flow of the financial year 2021 means 1 year from the period under consideration is calculated as কিভাবে দেখো, ফর্মুলাটা দেখো, D14 আমার কোনটা, D14 আমার কি, D14 ফার্স্ট ফিউচার ফ্রি ক্যাশ ফ্লো। এই বছরের যে লাস্ট ফ্রি ক্যাশ ফ্লোটা, কারেক্ট? হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে ডিভাইডেড বাই 1 প্লাস 0.8, 0.08 আমি কেন নিলাম, এটা কি বন্ড? বন্ডের রেটটা আমি নিলাম, কারেক্ট? এটা যদি আমার 9 হতো আমি 9 নিতাম, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হলো, ওই দেখুন ওই সাইনটাকে ম্যাথসে কি বলে, হানি দেখো এই যে ওই সাইনটাকে কি বলে ম্যাথসে, আমি একটু বড় করবো নাকি স্ক্রিনটাকে, কোন সাইডে? এই যে এটা দেখো, এই সাইনটাকে কি বলে, এই যে এই সাইনটাকে দেখো, এই সাইনটাকে, এই যে এই সাইনটা দেখেছো উপরে দিয়ে এর মতন, টু দ্য পাওয়ার 1 এ নাকি? টু দি পাওয়ার বলে নাকি, টু দি পাওয়ার 1 বোধহয়। টু দি পাওয়ার তো n দিয়ে হয় না, কি ভাই এটা সিম্বল বুঝতে পারছি না। আচ্ছা এটা 2D পাওয়ারে হয়ে যায়, টু দি পাওয়ার, 2D পাওয়ারে হয়। ঠিক আছে টু দি পাওয়ার হয়, আচ্ছা টু দি পাওয়ার হল তো। আচ্ছা এতিয়া কোয়েশ্চেনটো কি হল, 2D পাওয়ার 1 দেওয়ার তো কোনো না কিন্তু এটা লেস দেন বা Same গ্রেটার, হবে। লেস দেন বা গ্রেটার দেন আই গেস। 2D পাওয়ার 1 দেওয়ার মতলব নাই মানে। হ্যাঁ এনিওয়ে মানে কি হবে এটু, every time you go calculate next year it has to change, for first year it has to be 1, for second year it has to be 2, for third year it has to be, just see, first year it is 1, second year it is 2. Acha now this data has to be changed, what is the formula, now assume that next 10 year, now next year what is the present value, now eti ami ki ulai asu, present value of future cash flow. If the company grows at that percent in future, what would be the present value? Clear? Okay. So for me, what we need to do, we need to copy this. তো ফর্মুলাটা রেকর্ড দেখো তো। Okay. Now, see, this is my first year, this is my second year, this is my third year, this is my fourth year, this is my fifth year, this is my sixth year, seventh, eighth. So, future cash flow का present value कितना हुआ है? Future cash flows present value. So, now, if we do an average, net value of the present, NVP of the above future cash flow is how much? 1567. These are all in crores. Everything is crores here, I already written. Whatever amount you are seeing, free cash flow, revenue, everything in crores. Okay. For standardity, I am not writing rupees, crore on every page. Clear? বিষয়টা ওইটার ফর্মুলাটা একবার দেখো তো, লাস্ট ফর্মুলাটা। হ্যাঁ এই পেজটা এই এক্সেলটাই দিয়ে দেবো তোমাদেরকে, আচ্ছা আচ্ছা দেখো তুমি এই এক্সেলটা দেবো তোমাদেরকে, so that you can do one homework for one ফিউচার ক্যাশ ফ্লোটা বন্ডের রেটের উপরে ডিপেন্ড করে আমরা জেনারেট করব। হ্যাঁ বন্ডের রেটটা কেন ধরি, দেখুন ওয়ারেন বাফেট আর সব সময় বলছে, মানে যতটা সাকসেসফুল লোক আছে বড় বড়, তারা ভাবছে যে আমার বন্ড কত টাকা দিচ্ছে, আমি এই হিসাবে আমার কোম্পানিটা গ্রো করার ক্ষমতা রাখে কিনা, এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং প্রথম।
আচ্ছা দেখুন আমি যে এখানে বলছি তার মানে এটা তো নয় যে কোম্পানি 10% এ গ্রো করবে, কোম্পানি 20% ও গ্রো করতে পারে। তো আমি যদি একটা প্রোডাক্টকে কম দামে নেই হুম আর তারপরে যদি প্রোডাক্টটা ভালো পারফর্ম করে আমার জন্য মাল্টিব্যাগার। ইয়েস ইয়েস আমি ডেফিনেটলি যদি কম দামে নিই, প্রোডাক্টটা যদি পারফর্ম না করে, আমার মার্জিন অফ সেফটি অনেকটা বেশি, বেশি ইয়েস কারেক্ট? আচ্ছা, আমি দেখাবো আরেকটা ইজি মেথড আছে, পরে দেখাবো। তো আমি এখন কি পেলাম? আচ্ছা, তারপরে আমার কি প্রেজেন্ট, এখন আমি প্রেজেন্ট ভ্যালু অফ দি, এখন আমি কি বের করব? টার্মিনাল ভ্যালু। আমার টার্মিনাল ভ্যালুটা C25 কোথায়? আমার C25 is this one, this is my terminal value, right? তো আমি কি করছি, প্রেজেন্ট আমার যে টার্মিনাল ভ্যালুটা ছিল, মানে দেখো কনসেপ্টটা বোঝো, আমি প্রথম কি বের করলাম? ফিউচার ক্যাশ ফ্লো বের করলাম, ইয়েস অর নো? তারপরে আমি কি বের করলাম? ফিউচার ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু কত হবে, মানে আজকের দিনে যদি ওই ইনকামটা আসতো এই রেটে, আমি কত টাকা হতো, আমার কতটা ফ্রি ক্যাশ ফ্লোর কি ভ্যালু হতো। তো প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোটার। সেইভাবে টার্মিনাল ভ্যালুটাও তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে না? আমার টার্মিনাল ভ্যালু কত করোড় ছিল এখানে? 8112 করোড় ছিল, রাইট? তো 112 করোড়ের প্রেজেন্ট ভ্যালু কি দেখো? সেম 3000 10, কারণ আমি নেক্সট 10 ইয়ার্স এর অ্যাজাম্পশন করছি। টার্মিনাল ভ্যালু তো আমার 10th ইয়ার না? তো এটা আচ্ছা, তারপরে কি হলো? নাও টোটাল এনবিপি অফ ফ্রি ক্যাশ ফ্লো ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার্স এন্ড পিভি অফ টার্মিনাল ভ্যালু, দুইটা প্লাস করলাম আমি। এই এনবিপি আর পিভি প্লাস করে আমি এটা পেলাম। টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ দি নেট প্রেজেন্ট ভ্যালু অফ ফ্রি ক্যাশ ফ্লো। এখন আমি কি করলাম? ফ্রি ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু আর টার্মিনাল ভ্যালুর প্রেজেন্ট ভ্যালুকে একসাথে প্লাস করলাম, করার পরে আমি 5325 করোড় পেলাম। মানে ক্যাশ ফ্লোটা এইভাবে আমার বাড়তে পারে আগামী টোটাল 10 বছর পরে। 10 ইয়ার্স এর এটা আমি একটা এভারেজ পেলাম। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখো অ্যাকচুয়ালি কি বলে, নাও হোয়াট ইট ইন্ডিকেটস ইজ দ্যাট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল দ্য cash flows the company that will generate in future till the eternity is equal to this much. This is not 13,000, this will be this one, the 5,000, because it was for this one, no? 5325 ক্লিয়ার? মানে আমরা কি বলতে চাইছি যে মানে টোটাল ইয়েটা আগামী 10 বছর থেকে মানে ও টোটাল তার এম্পায়ারের শিপে ও এই ভ্যালু টোটাল 5325 জেনারেট করতে পারে ফ্রি ক্যাশ ফ্লো। See, we are trying to assume based on their performance. This is not only the criteria. At least this will give us an idea what would be the intrinsic value of this particular stock. Clear? Acha. Then now you see, technically speaking, all this money belongs to shareholders of the company. Understand why we should see তুমি জানো ফ্রি ক্যাশ ফ্লো যে টাকাটা থাকে সেটাই শেয়ার হোল্ডারের মানি, সেফ। তো ফ্রি ক্যাশ ফ্লো যতটা তুমি বের করতে পারবে তোমার জন্য ততটা তুমি সেফটি জোনে, কারণ কোম্পানি যা কিছু হয়ে গেল ওই টাকাটা ডিস্ট্রিবিউট হবে শেয়ার হোল্ডার, ওই টাকাটার মধ্যে পুরো অধিকার হলো শেয়ার হোল্ডার। এটা তো অনেক সেফ প্লে হয়ে যাবে তাহলে। অফকোর্স সেফলি, তার জন্যই তো ওরা মাল্টিব্যাগার ভাই। আচ্ছা, এত বড় লোকরা এত বড় বড় এই যে মেথডটা আমি বলবো তোমাকে 0.1% লোকে ইউজ করে না, বড় ইনস্টিটিউশন ছাড়া। ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টররা এত ডেপথে গিয়ে দেখে না। তুমি ভেবেছো কতটা ডিটেল যেতে হচ্ছে আমার একটা কোম্পানির, কতগুলো জিনিস আমার চেক করতে হচ্ছে। মানে এইখানেই তো আমি কোম্পানিটা ভালো না খারাপ আমি বের করতে পারছি, একটা বেসিক আইডিয়া তো আমাকে দিচ্ছে না। আচ্ছা, তো এখন আমাকে কি বের করতে হবে? ইন্ট্রিনসিক এন্টারপ্রাইজ ভ্যালু এন্ড ইন্ট্রিনসিক ইকুইটি ভ্যালু। আমার শুধু ইকুইটি ভ্যালু বের করলে হবে, ইকুইটি ভ্যালু বের করলে হবে না, এন্টারপ্রাইজ ভ্যালু মানে এই ওভারঅল কোম্পানিটার কত টাকা হওয়া উচিত। তো সেটার ফর্মুলা কি? এইখানে কিন্তু ভীষণ ট্রিকি। দেখো, ইন্ট্রিনসিক ইকুইটি ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্ট্রিনসিক
এন্টারপ্রাইজ ভ্যালু মাইনাস ডেট মাইনাস নেট ডেট। তো নেট ডেট মানে কি? নেট ডেট মানে কারেন্ট ইয়ার টোটাল ডেট মাইনাস ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স। তো এখন আমরা এই জিনিসগুলো দেখি, আমরা বের করব। হ্যাঁ, এন্টারপ্রাইজ ভ্যালুটা আমরা বের করব, কিভাবে বের করি আমরা দেখি। হ্যাঁ, আমরা দেখব এই তোমার ইন্ট্রিনসিক ইকুইটি ভ্যালু ইজ ইন্ট্রিনসিক এন্টারপ্রাইজ ভ্যালু। ইন্ট্রিনসিক এন্টারপ্রাইজ ভ্যালুটা কি? ক্যালকুলেট দ্য এন্টারপ্রাইজ ভ্যালু intrinsic equity value is intrinsic enterprise value minus net debt. Okay, where debt is equal to current year total debt minus cash. এখন current year total debt টা আমি দেখি কোথায় পাই। Let's see. Let's go to now let's go to money control and let's type Relaxo footwear. Financial. See, you need to also understand কোন রিপোর্টটা কোন ডেটাটা কোন স্ক্রিনের থেকে, একটা ওয়েবসাইটে সব ডেটা পাবে না। কোথায় এটা ব্যালেন্স শিট কোথায় আমরা দেখি? ফাইন্যান্সিয়াল এই তো ব্যালেন্স শিট। সব সময় মনে রাখবে কনসলিডেট দেখার জন্য। কি দেখার জন্য? আচ্ছা, নতুন ফরম্যাটে নেই, তার মানে আমাদের পুরনো ফরম্যাটে যেতে হবে। স্ট্যান্ডএলোনটা আছে, স্ট্যান্ডএলোনটা না, স্ট্যান্ডএলোনটা দিয়ে হবে না আমার। এটা কোথায় দেখি আমি, দাঁড়ান বের করব। হাফ ইয়ারলি রেজাল্ট ব্যালেন্স শিট এখান থেকে বের করব। কনসলিডেটেড ওই নতুন ফরম্যাটে নেই, পুরনো ফরম্যাটে আছে। আচ্ছা, কনসলিডেটেড নেই। আচ্ছা, কনসলিডেটেড নেই মানে এদের জন্য, হ্যাঁ এদের জন্য মনে হয় স্ট্যান্ডএলোনটাই কাজ করছে। কারণ আচ্ছা, আমাদের এখন কি 5 বছরের লাগে? 2017 থেকে লাগে, রাইট? না, এই 5 বছরের লাগে। আমরা দেখি আছে নাকি এখানে। ক্লিয়ার ভাবে লেখা থাকতে হবে। বরোইংস কোথায়? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস পেয়ে গেলাম আমরা। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা বরোইং দেখতে হবে। বরোইং মানে ডেট। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস কত আছে? 7.69। কত আছে? 7.69। তো আমরা কি পেয়ে গেলাম এখানে অলরেডি? কি আছে? কারেন্ট নেট ডেট ইজ ইকুয়াল টু কারেন্ট ইয়ার টোটাল ডেট ইজ ইকুয়াল টু ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স কত পেলাম আমরা? 7.69। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 7.69। It will take some time for me to get acquainted. So, sorry, 7.69, correct? আচ্ছা, নেট টোটাল ডেটটা কত? টোটাল ডেটটা দেখি তো আমরা। টোটাল ডেটটা আমি কোথায় পাবো দেখি। ডেট মানে তো বরোইংস না? লং টার্ম, শর্ট টার্ম অ্যাসেট, লাইবিলিটিস, শর্ট টার্ম শর্ট টার্ম বরোইংস না, এইভাবে না, বরোইংস হিসাবে থাকবে। আচ্ছা, আমি নতুন ফরম্যাটে গো মারি দেখি স্ট্যান্ডএলোন আসে কিনা। আচ্ছা, হ্যাঁ এই তো না এখানে লং টার্ম বরোইংস না, তাইলে আমি ইয়ে করি, আমার একবারে টোটাল ডেটটা চাই আমার। তো ডেট, টোটাল ডেট 115 crore। কত আছে? 115 crore। 115. কিন্তু 115 crore এটা টোটাল ডেটটা, এটা শুধু কারেন্ট ইয়ার টোটাল ডেট। কারেন্ট ইয়ার টোটাল ডেট, আচ্ছা, কারেন্ট ইয়ার টোটাল ডেট মানে এইটা তো কারেন্ট ইয়ারই দেখাবে 115 কোটি। আমরা দেখি এখন এখানে দেখি আমরা 115 কিনা। আমার কোথায় ছিল জানি নেক্সট না, লং টার্ম বরোইংস কি দেখাচ্ছে? 115। হ্যাঁ 115 crore।
দিনই আছে ওরা। দেখুন বাইরের থেকে কোম্পানিগুলোকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু যখন আমি ভিতরে ঢুকি তখনই বুঝি অ্যাকচুয়ালি কি কোম্পানি। আচ্ছা, C43 কোথায়, মাইনাস C51 কোথায়? আচ্ছা, ইন্ট্রিনসিক ইকুইটি ভ্যালু হলো গিয়ে আমার 5217 crore, ঠিক আছে? এখন আমি দেখি ইন্ট্রিনসিক শেয়ার ভ্যালু কি। এখন ইন্ট্রিনসিক শেয়ার ভ্যালু কি হবে? ইন্ট্রিনসিক শেয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্ট্রিনসিক ইকুইটি ভ্যালু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। ইকুইটি ভ্যালু কত পেয়েছি আমরা? 5217। টোটাল নাম্বার অফ শেয়ার কত দেখে নিই আমরা। কোথায় দেখো? আমরা ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিট কোথায় আমাদের? $2484 রিল্যাক্সরি তো 2484। Calculate intrinsic value, intrinsic equity value. And net debt is equal to current year total. So current year total debt minus cash. Short check. Current year total debt 115 টাকা, cash and cash balance. Cash and cash balance 0.69. They have cash and cash balance only 7.69, but debt is this much 107. So okay. So intrinsic value of the share is coming at only 210. যদি আমরা skeptical হই, আর লোয়ার ইন্ট্রিনসিক ভ্যালু আর আপার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 231 আর 189। নাও মানে এখন আমি আরেকটা মেথড আছে এটা, ঠিক আছে? আমি আরেকটা মেথডে দেখছি এখন আমি ইন্ট্রিনসিক ভ্যালুটা দেখি। আছে আর্নিং পার শেয়ার কত ওর দেখি, আরেকটা ফর্মুলা আছে। ইপিএস কত দেখি ওর, ইপিএস কত? 11.7। আচ্ছা, গ্রোথ রেট আমরা কত ধরেছি এটাকে? গ্রোথ রেট এখানে কত ধরেছিলাম? ওখানে ছিল 7%। 7 না 8%? 8 না, আচ্ছা এখানে রিয়েল গ্রোথটা দেব আমি, দেখি 10 ইয়ার্স গ্রোথ রেট আমাকে কি দেখাচ্ছে দেখি তো। 10 ইয়ার্স তো নাই, 5 ইয়ার্স গ্রোথ রেট বর্তমানে গ্রোথ রেট কি দেখাচ্ছে? 5 ইয়ার 7.18। আচ্ছা গ্রোথ জিআর এই তো 7.18 আছে। 6.something দেখাচ্ছিল। 7.18 টা আমরা লাইক 10 ইয়ার্স এ ধরেছিলাম, পেয়েছিলাম বলে 8 ধরেছিলাম। আচ্ছা গ্রোথ রেট দেখি আমি। Actually sales growth bar at rupees 13.3। Actually আমরা অনেকটা কম ধরেছি, 10 ইয়ার্স এ ওর 13.3 আছে। 10 ইয়ার্স যে এখানে ছিল আমি দেখিনি, এটার ইন্ট্রিনসিক ভ্যালু একটু বেশি আসবে। আচ্ছা 13.3 ঠিক আছে, এই মেথড দিয়ে দেখি আমি। গ্রোথ রেট কি ধরলাম আমরা? 13.3। মানে এটা হলো বেঞ্জামিন গ্রামের ফর্মুলা। ই মানে আর্নিং পার শেয়ার 8.5 কেন জানেন? ওভাবে কোন কোম্পানি যদি একবারে মানে পারফর্ম না করে, মানে একদম প্রফিট দেয় না, তথাপি তার কি 8.5ই থাকে। ওকে।
ওকে, আর জি মানে গ্রোথ, আর 4.4 হলো গিয়ে এটা অন এন এভারেজ কর্পোরেট মানে বন্ডগুলো যে বন্ড মানে বন্ডগুলো যে দেখ এ ট্রিপল এ বন্ডে অন এন এভারেজ একটা ওভার অন এন এভারেজ 4.4 ধরেও। আর ওয়াই মানে ইল্ড, ইল্ড আমাদের কর্পোরেট ইল্ড কত এখন আমরা ধরলাম, ধরুন 7% ধরলাম আমরা, রাইট? না 8% ধরলাম আমরা, রাইট? এই আমাদের দেখুন ইন্ট্রিনসিক ভ্যালু কি আসছে, এটা আরো কম আসছে। ইয়ে বেঞ্জামিন, তারা এই স্টক রিল্যাক্সও কিনবেই না, কিনবেই না তারা রিল্যাক্সও, বলবে আমার মার্জিন নেই। এখন এখন আমরা প্রুফ করি, এখন ট্রিপল এর বন্ডটা আমরা, আচ্ছা চলুন 8 ধরলাম না, আমরা 6 ধরলাম, আমি 6% ডিসকাউন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্টারেস্টিং থিং, আমি এখন এটাকে এইভাবে দেখি, দেখুন ঠিক ঠিক এটা আমার এভারেজ ভ্যালুতে চলছিল, এই ভ্যালু কত বছর চলছিল, 1st of June 2011 থেকে ও 2017 2018 প্রায় 2018 19 লাগলো ওর, 2019 20 অবধি 19 19 হ্যাঁ 2019 12 11 থেকে 19 9 বছর আমাদের ইন্ট্রিনসিক ভ্যালুর আশেপাশে চলছিল। মানে অ্যাকচুয়ালি আমরা যদি এই ক্যালকুলেশন আমরা তখন জানতাম, তো আমাদের এইভাবে কিনা উচিত ছিল, এই প্রাইস গুলোর আশেপাশে কিনা ছিল উচিত ছিল, এখন অনেক বেড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই এক্সেলটাকে দেখি, এই এক্সেলটাকে দেখি আমি যদি 13% গ্রোথ করে দিই, ও হয়তো আরেকটু বেশি আমাকে ইয়ে দেবে, তো ডাজন্ট ম্যাটার। ওকে, আমি এটাকে 15 আর 10% করতে পারি, যে আমি যত অন এন এভারেজ 13% দিচ্ছে, আমি এটাকে 15 আর 10 বানিয়ে দেখতে পারি আমি। আচ্ছা, এবার দেখুন এই যে 2011 এ ওর কত ছিল ফ্রি ক্যাশ ফ্লো, 24 30 54 24 90 90 45 203, ওর অ্যাকচুয়ালি বাড়লো কবে থেকে ফ্রি ক্যাশ ফ্লো বাড়লো কিভাবে, 2020 2019 সেশনে 2003 390, বিগত 2 বছর, রাইট? এই যে 2 বছর ধরে ওর কিন্তু এই অন এন এভারেজ ক্যাশ ফ্লো, আপনি এই ভ্যালুটা ছাড়েন, টাইমিং যদি আমি ভ্যালুটাকে ছেড়ে দেই, এই ভ্যালুটা আমাকে কি আইডিয়া দিচ্ছেন দেখুন, যতদিন অবধি ওর ক্যাশ ফ্লোর মধ্যে মুভমেন্ট আসছে না, আমরা কিন্তু এখানে 2019 অবধি আমরা প্রাইসের মধ্যে মুভমেন্টই দেখিনি। হাউ শুড ইউ রিলেট স্টক, এই কোথায় এক্সেলটা, 203 ক্যাশ ফ্লো কবে আসলো, 2019, আর আমাদের ভিউ চার্ট দেখুন, এই দেখুন 2019 থেকে উঠলো, এই 2019 এর মার্চ অব্দি ছিল, এই মার্চ এই রেজাল্ট ডিক্লেয়ার হলো 1st of April, এইখানে রেজাল্ট ডিক্লেয়ার ডেট, এই যে আসলো, এই স্টক মুভমেন্ট 600 পয়েন্টস বিগত 2 বছরে। হ্যাভ ইউ সিন হাউ ইফেক্টিভ দিস ক্যালকুলেশনস আর, how much fair idea it gives you? Now let's assume this one thing, we have taken this growth 10%, no, let's consider this growth 15% and 10%, because we have seen 13%, right? Let's make it,
আচ্ছা, এখন প্রতিটা জিনিসকে আমি করে দিই। আরে, কি হলো, কারেক্ট হয়নি? হুম, দেখি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে লাগবে। হ্যাঁ, কারণ ওইটার ফর্মুলাটা নেবে না তো না। যত এটা মিড ক্যাপ কোম্পানি আমরা একটু বড় ধরছি, বুঝেছো? মানে আমরা জানি এটার মধ্যে পটেনশিয়ালিটি আছে, তার জন্য একটু বেশি ধরে নিলাম। ফেয়ার আইডিয়া দিয়ে দেবে। হ্যালো, ঠিক আছে, বাকি ডিসকাউন্ট ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে চেঞ্জ হবে। It is change, right? চেঞ্জ হচ্ছে। Assume next 10 years এর growth. Okay, future free present 10% ধরলাম আর কি, 10 years পরে। আচ্ছা, ফ্রি ক্যাশ ফ্লো চেঞ্জ হলো, হলো 18 এনবিপি ঠিক হলো, এটা ঠিক হলো। Intensive value, net debt। আমরা কত পেলাম? 315 টাকা পেলাম, 315 রুপিস পেলাম আমি এতটা ইয়ে দিয়ে। আপার 346, লোয়ার 286। I think this can be a reasonable value. তো এইভাবে আমরা I'm in class, we'll call you back after class. আমরা ওই ফর্মুলা আরেকটা ফর্মুলা যে ইউজ করেছিলাম, ওইটাতে কত পেয়েছিলাম ভ্যালু? 227, ওইটাতে আমরা 227 আর্নিং পার শেয়ার গ্রোথ, এখানে গ্রোথ ধরেছি না আমরা 13.3%, আর্নিং পার শেয়ার 11.7। আচ্ছা, দুইটাতে আমরা যদি সেম ভ্যালু ধরি, যদি এটা, তাহলে কি সেম ভ্যালু হবে নাকি? কোনটা? মানে দুইটা ফর্মুলাতে তো আমাদের দুই রকম ভ্যালু বেরোচ্ছে। এটা তো আমি যা আছে তাই ধরবো, আর্নিং পার শেয়ার তো আমি ম্যানিপুলেট করিনি, গ্রোথ রেটও আমি ম্যানিপুলেট করিনি, যা আছে তাই বসিয়েছি আমি। 4.4 ওইটাতে আমরা আইডিয়া, আরেকটা ফর্মুলাতে আমরা আইডিয়া করে একটা লাইক অ্যাজাম্পশন ওরা একটা বের করে, এটা বেশি কনজারভেটিভ, কারণ বেঞ্জামিন গ্র্যাম মানে 1 টাকার মালকে না 20 পয়সায় 25 পয়সায় কিনতো, তার জন্য ওয়ারেন বাফেট হয়েছে তারা। এখন দেখেছো কিভাবে মাল কিনতো তারা? এখন আমাদের জন্য এই ফর্মুলাটা না ওই ফর্মুলাটা ইউজ করা বেশি করে ফলো। কোনটা দেখবে? দেখো বেসিক্যালি কি তুমি এখন তুমি কি স্টকের জন্য বসে থাকবে? বসে তো থাকবে না, বাট তোমাকে তো একটা ফেয়ার আইডিয়া দেবে বাবু। তার মানে আগামীতে যদি তুমি ভাবো যে রিল্যাক্সের মধ্যে ফল আসে 500 600, তুমি তো আরামসে রিল্যাক্সকে বলবে। দেখো তুমি কিন্তু দেখো, তুমি যদি রিল্যাক্সকে এখানে দেখো, রিল্যাক্সও কিন্তু ওই ফ্রি ক্যাশ ফ্লো আসার পরেই বেড়েছে। তার মানে তোমাকে কি ইন্ডিকেট দিচ্ছে? তুমি যে স্টক গুলো ফিউচারে দেখবে, তুমি এখন থেকে এই ধরনের স্টক খোঁজো না যার ফ্রি ক্যাশ ফ্লো মানে অন এন এভারেজ তুমি দেখছো ফ্রি ক্যাশ ফ্লো বাড়ছে, ও তোমাকে রান দেবে। হয়তো লোকের চোখে পড়েনি, তোমার চোখে পড়েছে,
দাও, দেখো অনেক লোকে তো এখানেও কিনেছে যখন ওর ইমপ্রুভমেন্ট দেখছিল 2018 থেকেই কিনেছে, তারা তো বসেছে। দেখো ও তো কারেকশনও পেয়েছে না 13 থেকে প্রায় 520 অবধি, তারপরে মুভ করেছে আবার। হুম। কথা বুঝছো? দেখো এইগুলো তো স্পেকুলেটিভ প্রাইস, যেগুলো এখন বাড়ছে স্পেকুলেশন প্রাইস। যদি মার্কেটে ফল আসে ও কিন্তু ওই 300 এ আসার ক্ষমতা রাখে, কিন্তু 300 400 অবধি আসতে পারে কিন্তু। বেসিক আইডিয়াটা দেখেছো তুমি? তোমাকে কিভাবে আইডিয়া দিচ্ছে যে একটা স্টক কি করে তোমার অ্যানালাইজ করতে হয়। তো এই দিস ইজ সামথিং which is going to help you. তো আমি লাইক আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলো বলো, জিজ্ঞেস করো। লাইক আমরা অনেক সময় ধরো দেখলাম যে একটা স্টক আজকে সাপোজ ধরো ও উঠে গেল, সাপোজ ধরো তুমি 1500 এ পৌঁছে গেছো, এন্ড সাডেনলি কোনো কারণে ওর অনেকটা ভালো একটা প্রাইস এসে গেল, কোনো কারণে 200 300 এ, from 1500 to 200 300, that means like 4/5 কমেই গেছে ধরো। ওইরকম স্টক কি এখন কিনাটা লাইক ঠিক হবে? কারণ লাইক ও এতটুকু ফল হয়ে গেছে কোনো একটা রিজনে, তো देयर মাস্ট বি সামথিং ভেরি বিগ রিজন, বহুত বড় নেগেটিভিটি কিছু আছে। নট নেসেসারি, সব সময় নট নেসেসারি। মার্কেট তো আফওয়া পে চলতা है না। আজকে বলেছে সে কোন একটা বড় মিউচুয়াল ফান্ড এসে বললো আমি এই কোম্পানি থেকে এত শেয়ার বের করে নিচ্ছি, করে যাবে। হ্যাঁ, কিন্তু তখন তো ওর যদি গ্রোথ হয় তাড়াতাড়ি গ্রোথ হয়ে যেতে লাগে, যেমন মনে করো কিছু কোম্পানি কোনো কিছু এই জ্যোতি একটা স্টক ধরেছে মেজিস্কো, আমরা নেক্সট টাইম মেজিস্কো কে দেখবো, কারণ মেজিস্কো তো এখন আমি দেখতে পারবো না কারণ অনেকটা টাইম হয়ে যাবে তোমাদের। মেজিস্কো দেখবো নেক্সট টাইম আমরা, দেখি মেজিস্কো আমাদেরকে দেয় নাকি। এই দেখো মেজিস্কো এমন একটা স্টক যেটা 1100 থেকে পড়েছে 90 রুপি 13 কত রুপিসে 13 না 14, তারপরে আবার 94 এ গেল। এখন যদি ওর ক্যাশ ফ্লো বেরোতে থাকে, ওকে সিম্পল এই জিনিসটা তো আমরা দেখতেই পারি মেজিস্কোর জন্য, যতই টাইম কম থাকুক এটা দেখতেই পারি আমরা। MES যে মেজিস্কো, MEJS মেজিস্কো, হ্যাঁ দেখি তো আমি তার ক্যাশ ফ্লোর মধ্যে কোনো ইয়ে আছে নাকি। দেখো প্রফিট ফ্রম অপারেশনস আর এই গিয়ে দেখো পড়ে গেছিল না 44 2018 এ, এখন বাড়ছে। এখন তুমি দেখো এখানে বাড়ছে তো, অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য বাড়ছে। এখন এক্সপেন্ডিচার কি হচ্ছে দেখি আমরা, কবে থেকে বাড়লো লক্ষ্য রাখো, কবে থেকে বাড়লো 2019 থেকে বাড়ছে। কবে থেকে? 18 থেকে নাকি না 1844 কবে থেকে বাড়লো 2019 থেকে বাড়লো, মনে রেখো মনে রেখো। আচ্ছা বিগত অনেক বছর ধরে মানে 2015 তো প্রায় -0, তারপরে 15 হলো 45 হলো 44 হলো, তার জন্য এমএফ বড় বড় মিউচুয়াল ফান্ডরা বলেছে এর মধ্যে আর ক্ষমতা নেই, আমি এর থেকে বেরিয়ে যাব। দেখবে 44 রাইট 2019 থেকে, যদি তুমি পার্টিসিপেট করো কারণ তোমার স্টক এটা 44, ঠিক আছে। এখন আমি দেখি और कैश फ्रॉम इन्वेस्टिंग एक्टिविटी, ফিক্সড অ্যাসেট পারচেজড, দেখো ফিক্সড অ্যাসেট কিন্তু এইবার আবার কিনেছে 34 - 4 18, কোনটা এটা ফিক্স অ্যাসেট পারচেজ? ফিক্সড অ্যাসেট পারচেজ মানে ইয়ে কিনছে তো ও ক্যাপেক্স ইউজ করছে না। আচ্ছা হলো তো, এখন আমি ওর দেখি তো ব্যালেন্স শিট কোথায়, ব্যালেন্স শিট বরোইংস কত, দেখো আর বরোইংস কমে গেছে, হি ইজ ইন এ ভেরি গুড সাইন। না কিন্তু বিষয়টা এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ এ মাইনাস দেখাচ্ছে -786। কোথায় দেখলেন? দেখেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ দেখেন মার্চ 2021। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি না, প্রফিট ফ্রম অপারেশন দেখতে হবে, এটা দেখবো না আমরা। আচ্ছা লাস্ট একটা দেখেছিল না বেড়েছে, যে বলেছিল এবার কিনেছে অ্যাসেটস। আচ্ছা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি না, ক্যাশ ফ্রম আচ্ছা প্রফিট ফ্রম অপারেশন না, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি
দেখবো এই মার্চে একটু কমেছে -786, -786 আছে। বাট প্রফিট ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটিস বেড়েছে, প্রফিট হয়েছে। আচ্ছা পারচেজ অ্যাসেটস যেটা একটা দেখেছিল যে ইনভেস্ট এটা হ্যাঁ 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 হ্যাঁ। পারচেজ বাড়ছে। হ্যাঁ কিন্তু 19 এ তো 34 ছিল, এখন তো অনেক কম। হ্যাঁ কি ওর মধ্যে ওর অবস্থা খারাপ ছিল না, ও তো আবার বাড়লো না, 4 থেকে 18 হলো না। তুমি এটা কেন দেখোনি? ও তো গ্রোথ দেখাচ্ছে। কিন্তু 4 থেকে 8 হলো মানে -4 থেকে Minus. -80 তাহলে তো একটু কমেছে। -18 কেমনে বাবু? -18 মানে কি? ও তো এটা -18 তো -4 থেকে ছোট। বড়। -18 এখানে মানে কি? ও তো খরচ করেছে জিনিস কেনার জন্য। আচ্ছা এটা খরচের জন্য মাইনাস দেখাচ্ছে। হ্যাঁ ওকে, তো 19 এ তো অনেক বেশি খরচ করেছিল, দ্যাট মিন্স কারেক্ট তার জন্য 19 থেকে গ্রোথ হয়েছিল আই গেস। কারেক্ট কারেক্ট। এখন দেখো, এখন আমরা ওদের ওর ব্যালেন্স শিটটাকে একটু দেখি। বরোইংস কত আছে? বরোইংস 0 হয়ে গেল, এটা একটা প্লাস পয়েন্ট। Debt is equal to 0। এবার মারছে 0 বরোইংস। আচ্ছা বরোইংস এর সঙ্গে আমরা কি দেখবো? বরোইংস 19 থেকে কমে আসছে আস্তে আস্তে। বরোইংস কমে গিয়ে 0 হয়ে গেছে আমি বরোইংস। ওটাই তো বলছি, 4 ছিল, দেন 1 দেন 0। তার মানে ইটস এ গুড সাইন না? কত Good ছিল? sign. 93 ছিল। 93 ছিল। 93 ছিল আর কোথায় 0 আসলো? তার মানে ঋণ কমিয়েছে ওরা। ঋণ নাই এখন। এখন ঋণ নাই, which is a very good sign। আচ্ছা বলো তো ব্যালেন্স শিটের সঙ্গে এই এই এইটার সঙ্গে আরেকটা কি জিনিস দেখি আমরা? ইনকাম স্টেটমেন্ট। আরেকটা কি দেখি আমরা? গ্রোথ। আরেকটা কি ছিল? কিভাবে নেট ডেট মাইনাস মাইনাস টার্মিনাল গ্রোথ। দেখো তো কি ছিল? Enterprise value. ক্যাশ এন্ড Cash and cash. ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট, Equivalent. ক্যাশ ব্যালেন্স কোথায়? ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স। এখন ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স দেখি আমি ওর কত আছে নাকি ওর কাছে কিছু। না এটাতে দেখবে না তুমি, এটার ওই ব্যালেন্স শিট লাগবে। কোনদিন কোথায় দেখি? এই কি ছিল স্পেলিংটা? MAJESC। কই ফিনান্সিয়ালস কোথায়? এতদিন আমরা কোথায় গিয়ে দেখতাম? মানি কন্ট্রোলে। এখন মানি কন্ট্রোলকে বলবো তোদেরকে আমরা দেখাবো। কোথায় ব্যালেন্স শিট? এই ব্যালেন্স শিট। এটা তো পাবো না, এখানে তো কনসলিডেটেড পেয়ে যাবো। ম্যাজিসকে তো বাইরে হ্যাঁ পেয়ে গেছি। মেজিস কোটা কিসের ব্র্যান্ড ছিল? সফটওয়্যার কোম্পানি, ইন্স্যুরেন্স সফটওয়্যার প্রোভাইড করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত? 7.9। 7.92 হ্যাঁ। মেজিসকোরই তো না এটা? হুম। ইন করোড় 792। 7.9 8 অলমোস্ট। অলমোস্ট 8 crores। আর নেট ডেট কত ওর? বরোইংস কত? 0। আলটিমেটলি এই ক্ষেত্রে কি হচ্ছে? এই প্যারামিটারে কিন্তু ও পজিটিভ হচ্ছে। জানি হ্যাঁ, এই প্যারামিটারে কিন্তু ও পজিটিভ থাকবে। ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স 8, কারেন্ট টোটাল ইয়ার ডেট 0। তার মানে ওর অ্যাকচুয়ালি নেট ডেট কত? 8. 0।
-8 এখানে, হুম, এখানেও -8 পাবে। 0 minus 8 ক্লিয়ার? হুম। আজকে আমি খুব কম মানুষ থেকে কথা শুনেছি, আমি বুঝতে পারিনি আদৌ কেউ বুঝলো কি বুঝলো না। আর কে কে বুঝলো, ডাউট আছে? বুঝেছি ঠিক, কিন্তু প্র্যাকটিস দরকার আছে। আচ্ছা, তুমি তো ইন্টারভিউ মান্নাদা কি বুঝলা এটারে? প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস তো লাগবেই, কিন্তু আমরা তো এরকম জিনিস পাইছি যে জিনিসের উপরে আমরা একটা কোম্পানিকে অনুমান করতে পারুম যে তার উপরে আমাদের পয়সা লাগানো উচিত কিনা। রাইট। কারেক্ট। ফার্স্ট কোয়েশ্চেন। হিরেন কতটুকু বুঝলা? হিরেন? আচ্ছা, হিরেন ইয়েতে গেছে, মনব্রত। Bishweta, Yeah, can we yeah. see the intrinsic value based on Benjamin Graham formula of this share? ফর হুম? This Majesco ওকে, বলুন আর্নিং পার শেয়ার কত? earning per share তো দেখতে লাগবে। দেখতে লাগবে। Majesco আর্নিং এই তো আছে, এখানে আছে। হ্যাঁ। 6 ইপিএস 626 হঠাৎ করে বেড়ে গেল, 0 টাকা থেকে 94 টাকা হয়েছে না, তো আর্নিং পার শেয়ার অবভিয়াসলি বাড়বে। ও বা 13 রুপিস ছিল না? হ্যাঁ। আচ্ছা, গ্রোথ রেট মাইনাস গ্রোথ রেটটা কিন্তু মাইনাসে আছে পার্সেন্টেজ। সেলস গ্রোথ ওহো, ওইটাও 10 ইয়ার্সটাও নাই। 99.1%, গ্রোথ তো মাইনাসে আছে। মাইনাস 99.1%। গ্রোথ তো হচ্ছে না, না ইন কম্পেয়ার টু দ্যাট, ওর গ্রোথ এখন হচ্ছে না। কিন্তু গ্রোথ যদি নেগেটিভে তাহলে তো নিচের দিকে যাচ্ছে। হয়তো উঠবে, দাঁড়াও দেখছি আমরা কত, মাইনাস 99.1। এটা তো নেগেটিভ ভ্যালু, এটা রং ক্যালকুলেট করছে, কারণ এই গ্রোথটা 2 ইনটু প্লাস মাইনাস মাইনাস হয়ে এটা রং দিচ্ছে, হবে না, গ্রোথ রেট নেই এখানে। আচ্ছা আচ্ছা, ও গ্রোথ রেটটা মাইনাসে আছে, এর জন্য হবে না। গ্রোথ প্লাসে থাকবে। আপনি একবার ম্যাজিস্কোকে যখন বললেন, আমি দেখছি একবার ওর ইনকাম স্টেটমেন্টটা কি দেখছি, আমি এই স্ক্রিনারে দেখছি। ও এইখানে বিষয়টা লেখা আছে, কনসের মধ্যে কোম্পানি হ্যাজ ডেলিভার্ড এ গ্রোথ অফ -58.3%। কারেক্ট, কনসে কারেক্ট। poor sales growth of -58 over past 5 years. সেলস নেই ওদের, ক্যাশ ফ্লো আছে। মানে মেইন কি জানো, ওরা নন কোর ইনকাম থেকে কামাচ্ছে। নন কোর ইনকাম থেকে কামালে তো মানে ওইটা স্টেবল না। এখন মানি কন্ট্রোলে ওদের বিষয়ে কি লিখছে দেখুন, অনেক দিচ্ছে। হ্যাঁ, ইমপ্রুভিং নেট ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লো বাড়ছে, কিন্তু উইকনেস কি দেখুন, গ্রোয়িং কস্ট ফর লং টার্ম প্রজেক্টের জন্য খরচা বেড়ে যাচ্ছে এদের। মিউচুয়াল ফান্ড অনেক কমিয়ে দিয়েছে। ডিগ্রোথ রেভিনিউ এন্ড প্রফিট, ডিক্লাইনিং ইন কোয়ার্টারলি নেট প্রফিট উইথ ফলিং প্রফিট মার্জিন, ডিক্লাইনিং প্রফিটস এভরি কোয়ার্টার ফর পাস্ট 2 years, মেজর ফল ইন টিটিএম নেট প্রফিট মানে ট্রেডিং 12 months, fall in quarterly revenue and not profit, declining operating profit margin and net profit. এগুলা তো নিয়ে নেই, এটা ইনসাইডার বট স্টকস ধরে নেই। থ্রেডস কি আছে, আর থ্রেডস হলো গিয়ে ইনসাইডাররা বেচছে ইনক্রিজিং ট্রেন্ড ইন নন কোর, এইটার মধ্যে দিয়েছে ইনক্রিজিং ট্রেন্ড ইন নট কোর, যেভাবে এইটার মধ্যে দিয়েছিল। এই যে এখন দেখুন কোম্পানি প্রমোটারের হোল্ডিংসটা কিভাবে কমেছে, আমি দেখাচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন কিভাবে এফআই ওর থেকে বেরিয়েছে। অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে জানুন, মানে ওদের প্রমোটাররা বেরিয়ে গেছে, ম্যাক্সিমাম প্রমোটারে দেখুন জিরো, বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু নিজেরা প্রমোটার, এফআইআই গুলো
কেতন মেহতা, এগুলো সব এদের। হ্যাঁ, এদের তো আপনি দেখুন এদিক থেকে যদি দেখুন, ওরা অনেকটা নিজেরাই নিজের কোম্পানির উপরে ভরসা দেখাচ্ছে না, তার জন্য এটা পড়লো 1000 থেকে 1000 থেকে 94। এখন এফআই দেখি কি করছে ওর উপরে। এফআইও কিন্তু এই দেখুন, এফআই দেখুন এই আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখুন, এফআই কিন্তু ইয়ে করে দিচ্ছে, এফআইও বেরোচ্ছে। লাস্ট ছিল 15, ডিসেম্বরে 8 মানে 8% ছিল, এখন 1%। ঠিক আছে, সব প্রতিটা ইয়ে। ডিসেম্বরে কত ছিল? ডিসেম্বরে 8.53। এখন হয়ে গেছে। দেখেছো কিভাবে বিক্রি করে বেরোচ্ছে। এখন ডিআইস দেখো, ডিআইস এর মধ্যে কারা আমরা, আইডিএফসি মিউচুয়াল ফান্ড বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, নেই, একদম নীল হয়ে গেছে। বিকো 2 কোয়ার্টার সব বিক্রি করে দিয়েছে, কারণ ওরা অনেক প্রফিটে ছিল, উপরে ছিল, খুব বাজেভাবে পড়েছে। এরা ভাবলো এখন 90 উঠেছে, বাবু এর থেকে বেরিয়ে যায়। আদিত্য বিড়লা সার্ভিস ফান্ড নেই, এডেলউইস নেই, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নেই, ও তো কবেই বেরিয়ে গেছে, খুব চালু। এখন শুধু পাবলিকের কিছু লোক আছে, পাবলিকলি না নেই, কমছে। দুটো কোয়ার্টার ধরে সবাই ওদের থেকে বেরিয়ে যাচ্ছে। কিছু মানুষ, কম মানুষরাই জিরোদা কিনলো, একটু জিরোদায় ওদের মধ্যে একটু টাকা লাগালো। যেগুলো টাকা লাগিয়েছে এদেরকে নামও চিনি না, গীতা, লাকি, কে নামই শুনে মনে হচ্ছে এরা এরকম। হ্যাঁ, পণ্ডিত লাগালো। হ্যাঁ, জ্যোতিরঞ্জন পণ্ডিত লাগালো। মানে এইভাবে দেখতে গেলে তো আচ্ছা, যদি এই জিনিসটাই দেখতে লাগে তাহলে আমরা, আরে ইনভেস্টমেন্টের তো এইটাই নেশা, একটার পর একটা দেখতে ইচ্ছে করবে। আচ্ছা, লাস্ট রিল্যাক্সটা দেখে নি, হ্যাঁ, তারপরে ছুটি। দিস ইজ দা, মানে ইটস লাইক নো, আরো ঢুকতে ইচ্ছে করে ভিতরে, যত বেশি ঢুকতে স্টকের। দেখি তো রিল্যাক্সের উপরে কি ধরনের ভরসা দেখাচ্ছে প্রমোটাররা। আচ্ছা, কনস্ট্যান্ট আছে, প্রমোটার বেরোয়নি, এটা একটা খুব ভালো গুড নিউজ। 70 এভারেজ আছে। বেরিয়েছে, এফআই ও বেরিয়েনি, এফআই বেরিয়েছে, মানে খুব কম ইনক্রিজ করে, ডিআই একটু কমিয়েছে, পাবলিক। আচ্ছা, সবচেয়ে বড় কথা, প্রমোটারের মধ্যে রিল্যাক্সের কে কে আছে দেখি। আরে বাপরে, বোধ তো ওরা, আচ্ছা ওদের ঠিক আছে, আছে। এফআই মধ্যে কারা কারা আছে, স্মল ক্রেপ ওয়ার্ল্ড ফান্ড। আচ্ছা, এফআই একটা কমেছে, একটা বেড়েছে। আচ্ছা, এফআই ওকে দুটো কমিয়ে দিয়েছে। আচ্ছা, ডিআইস এর মধ্যে রিল্যাক্সেতে কারা আছে, এসবিআই লাগিয়েছে রিল্যাক্সেতে। আচ্ছা, এসবিআই বেরিয়ে গেছে সেপ্টেম্বরের পরে, ও বেরিয়ে গেছে তো, শুধু এসবিআই লং টার্ম অ্যাডভান্টেজ ফান্ড সিরিজে আছে, একটু বাড়া। ওরা আবার ডিসেম্বর থেকে ঢুকে বাড়ছে। লার্জ ক্যাপ আর মিড ক্যাপ থেকে বেরিয়ে গেল না, হ্যাঁ, শেয়ার প্রফিট নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এটা মোটামুটি পাবলিকরা, ওকে। আচ্ছা, তার মানে প্রমোটাররাই একমাত্র ওর উপরে বিশ্বাস দেখাচ্ছে, বাকি এমন একটা ইনসাইডার ট্রেডার্স এর মধ্যে কি দেখি, কোয়ান্টিটি নেগেটিভ, মানে ও বিক্রি করলো। হ্যাঁ, মানে প্রমোটার এন্ড ডিরেক্টর রমেশ কুমার ডুহা 2,04,40,000 শেয়ার বেরিয়ে গেল 715 টাকায়। কত টাকা কামিয়েছে বলো তো? 17,000 lakhs। আচ্ছা, ভ্যালুয়েশন লাখস, 17.5 lakhs, 17,000 17.5 লাখ। বলো বাবু, 17.4 লাখ 17.4 লাখ, তবে আমি বলছি না আরো বেশি, 17,500 লাখ। দুটোই বেরিয়েছে। ওই মানে আমার মনে হয় ওরা হাজবেন্ড ওয়াইফ ছিল, মুকুন্দ না ভাই, দুই ভাই, রমেশ আর দুই ভাই ঝগড়া করে বেরিয়ে গেল, কিন্তু অনেক টাকা নিয়ে বেরোলো রে, কমে কিনেছেন। তো আমরা যখন এমনি উপর থেকে দেখি তখন মনে হয় স্টক গুলো ভালোই আছে, বিজনেস ভালো, ভালো, ম্যানেজমেন্টের কমেন্ট ভালো, বাট ওভারঅল ইন্টারনাল দেখতে গেলে অনেকটা একটু প্রবলেম দিয়ে দেয়।
কিন্তু লাইক এখানে তো লাইক যদি খালি প্রমোটাররা যদি ওর উপরে ভরসা দেখাচ্ছে তাহলে তো ইটস টাফ টু লাইক But- ভরসা করা। all the stock has ran and gone high. Actually, আমাকে বলো হিরো মোটর এমআরএফ ছাড়া আমি কোনো স্টক দিচ্ছি না এখন মার্কেটে যেটা পয়সা লাগাতে পারবো ভালো স্টকের মধ্যে সব বেড়ে গেছে ভাই। হ্যাঁ, ইন্ডিয়া মার্টটাতে পয়সা লাগাতে পারবো। তুমি বাজাজকে দেখেছো লাইফ টাইম হাই, হ্যাঁ, রিল্যাক্সও লাইফ টাইম হাই। এগুলোতে কারেকশন হওয়া দরকার, নাহলে ঢুকা যাবে না। তো I think market is going for a correction. who we will be seeing a correction. That's the reason I'm a little bit scared about market. I'm not buying aggressive stocks, only 5 piece 10. No, almost all the stocks are at matlab lifetime high. All That's the problem. তার জন্য যাচ্ছে ভয়টা সেখানেই। This is the fear factor. Most of the good stocks are lifetime high. মার্কেটে যেদিকে খবর পাওয়া যায় সবার কাছ থেকে খালি একটা জিনিস শোনা যায়, মার্কেটে কারেকশন দরকার। Of course, কারণ না হলে আমরা পয়সা কামাবো কি করে? ওই পয়সাগুলো একটু বার করে নেই, তারপর বলি যে মার্কেট পর। তোমাকে আজকে বের করে দিয়েছি আমি এক দুটোর থেকে। আচ্ছা, ইয়ে আইআরসিটিসি ভালো প্রফিট 700 না 800 টাকা বের করে দিয়েছি। আচ্ছা, আবার ঢুকবো। আচ্ছা, এখন আমি বন্ধ করার আগে সবাইকে জিজ্ঞেস করি, হিরেন তুমি কোথায় গিয়েছিলে বাবু ভাত খেতে? আর মা খেয়ে পড়াচ্ছে আর তুমি মেরে এসে গেলে। স্যার ছিলাম তো স্যার। ছিলাম তো, তোমার নাম কতবার নিয়েছি বলো তো? যখন কেউ বলে ছিলাম আর যখন ও মিউট করে কথা বলো, খেয়াল নাই ওর। মিউট স্যার মিউট আপনি যখন আমি আইডিয়া করছি স্যার, যখন কল আসলো তখনই আপনি আমাকে ডাকবেন, আর তখনই দেখেছেন আই থিঙ্ক। আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম স্যার, জানি জানি। অনেস্টলি স্যার। আরে মিলন স্যার আপনি উল্টা কেন কাহি বলে? sir camera card. ও, Probably. আচ্ছা আচ্ছা তো হিরেন কি বুঝলে এটা? স্যার এই প্যারামিটারটা স্যার বহুতই ইম্পর্টেন্ট, আর একটা ভালো ফিল্টার দিবে স্যার, আর ভালো একটা প্রাইস আমরা নিতে পারবো। মানে ভালো প্রাইসটা কি তার স্টকের জন্য, তার বেস্ট প্রাইসটা কি, এখন স্টক যেই প্রাইসেই থাকুক স্যার, তার বেস্ট প্রাইসটা কি কিনা, তার একটা অনেক ভালো একটা স্যার ফিল্টার করে আমরা প্রাইসটা পাবো। আরো অনেক এরকম ফর্মুলা বের করছি, দেবো। আচ্ছা, তুমি বুঝেছো নাকি ফর্মুলাটা? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। কিনা বুঝলে? Yes, sir. Yes, sir. জ্যোতি, জ্যোতি তুমি ভাত খেতে চলে গেলে নাকি? দেখি তো। জ্যোতি চান্স পেলে কিন্তু মেরে দেয়। হ্যাঁ জ্যোতি শিওর। কোনো কথা, ইয়া তো মুখের মধ্যে ভাত আর না খাইয়া সারে পড়ায় ওরা মেরে দেয়। বাহ। আচ্ছা, তো দেবো নাকি তোমাদেরকে একটা একটা স্টক বানিয়ে দিতে Hello, পারবে? sir. আগে ওই এক্সেল হ্যাঁ, শিটটা sure, তো sure. একটু প্র্যাকটিস করে নেই। তো এক্সেলটা দেই, একটা একটা স্টকে সবাই খুঁজো। ওকে স্যার। And sir, I think our বলো। doctors will love the book that intelligent investor from Graham's. Intelligent investor, this book is very good actually. From there only. I think doctors, I think our doctors Yeah, doctor will sir. love the book, I guess. Yeah, completed it. So shall I give you people the Excel? Will you complete it? Yes, sir. next day? Yes, At least- sir. Yes, sir. দাদা আমি নেক্সট ক্লাসে পারবো না, আমার শুট চলছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, তুমি যখন পারবে তখন নেবে। আমার 13 পর্যন্ত শুট আছে। আচ্ছা, কে পারবে কে পারবে এটার এই এক্সেলটা থেকে একটা প্র্যাকটিস করে আনতে? Okay, sir. I will try. ওকে, I will try also, sir. আচ্ছা, কে বললো ট্রাই? যারা ট্রাই করে তখন আর কখনো সাকসেস হয় না। Yes. No, no. Obviously, I will do, sir. স্যার যারা ট্রাই করে ওরাই সাকসেস হয় স্যার। ইয়াত আহাৰ আগত ন মই ইনফোসিছত আছি। ও ৰেকৰ্ডিঙত আছে। এক মিনিট 1 মিনিট